চট্টগ্রামের নির্বাচনী গণসংযোগে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, নিহত এক। অন্তর্বর্তী সরকারের নিন্দা। রাউজানে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরো 4। মধ্যপ্রাচ্য শ্রমবাজার সংকুচিত হয়ে আসলেও দুয়ার খুলছে জাপানে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনই বড় চ্যালেঞ্জ। নেটিভ ট্রেনার প্রত্যেকটা টিটিসিতে দেওয়া সম্ভব হয় না, পাশাপাশি এক্সপার্ট ট্রেনাররাও কিন্তু লোকাল প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু তারা কিন্তু কাজ করতে চায় না। ঝালকাঠিতে মাছশূন্য প্রধান দুই নদী সুগন্ধা ও বিষখালী। অনিশ্চিত জেলেদের জীবিকা, দূষণ নাব্যতা হ্রাস আর অবৈধ জালি প্রধান কারণ। দেশে গাণিতিক হারে বাড়ছে পারিবারিক সহিংসতা। 9 মাসে প্রাণ গেছে 456 জনের। পরকীয়া সামাজিক মাধ্যমকে দুষছেন অপরাধ বিশেষজ্ঞরা। পারিবারিক সহিংসতা বৃদ্ধির মূল কারণ সোশ্যাল মিডিয়ার একটা খারাপ ব্যবহার। চট্টগ্রামে অপরিকল্পিত উন্নয়নে 2 দশকে হারিয়েছে 40%। পুকুর দিঘি প্রকৃতি হত্যায় বেড়েছে জলাবদ্ধতা আর উষ্ণতা। সিটি কর্পোরেশন এলাকার ভিতরে আমরা পিএস অনুযায়ী 4600টা পুকুর ছিল, বর্তমানে আমরা পেয়েছি 2954টা পুকুর। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজারে। চট্টগ্রামের 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। আর এই ঘটনায় সরওয়ার হোসেন বাবলা নামে একজন নিহত হয়েছেন। নগর বিএনপির আহ্বায়কের উপর সন্ত্রাসীরা মুখোশ পরে গুলি চালায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। আর বিএনপি মনোনীত প্রার্থী আর নগর আহ্বায়কের গণসংযোগে এমন হামলায় আতঙ্ক ছড়িয়েছে নগর জুড়ে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীর স্বজনদের। শোয়েব রহমানের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। বুধবার বিকেল 5টা বন্দরনগরীর পাঁচলাইশের হামজারবাগ নামাজের পর মসজিদ থেকে বের হয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেছিলেন চট্টগ্রাম 8 আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ। ঠিক তখনই 7 থেকে 8 রাউন্ড গুলি করে পালিয়ে যায় মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত। গুলিবিদ্ধ হওয়ার পর নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ সহ 3 জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে নেয়ার পথেই সরওয়ার হোসেন বাবলা নামে একজনের মৃত্যু হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কেবলই গণসংযোগ শুরু করেন এরশাদ উল্লাহ। এ সময় কিছু বুঝে ওঠার আগেই মুহুর্মুহু গুলি চলে। একটি গুলি লাগে এরশাদ উল্লাহর পায়ে, অন্যদিকে গুলিবিদ্ধ হয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সরওয়ার হোসেন বাবলা। সালাম দোয়া দিয়ে দোকানে লিফলেট বিতরণ শুরু করছি মাত্র, সাথে সাথে ওনার সাথে যারা আসছে এখান থেকে কয়েকজন, আর নোহা যেটা আসছে পিছন থেকে, ওই নোহার থেকে ইমন, রায়হান, রাউজানের রায়হান, ইমন, সাজ্জাদের ভাই জসিম, সেগুন, যারা কিছুদিন আগে বের হয়েছে মার্ডার মামলার থেকে। এরপরে কুকনের ছেলে মোহাম্মদ, এরা এমনিও 1 সপ্তাহ টাইম দিছিল, এরা সবসময় 1 সপ্তাহ টাইম দেয়। এরশাদ উল্লাহর মতো একজন নেতার নির্বাচনী গণসংযোগে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নগর জুড়ে। রাজনীতির এমন সহিংস আচরণ হতবাক করেছে নেতাকর্মীদের। ঘটনার পরপরই হাসপাতালে ভিড় করেন তারা। আসলে জিনিসটা আমরা বুঝে উঠতে পারি না ভাই, কারণ এরশাদ ভাই তো চট্টগ্রামের একমাত্র ক্লিন ইমেজ রাজনীতিবিদ, উনি একজন আছেন, সেটা হচ্ছে এরশাদ উল্লাহ সাহেব। ওনার সাথে কারোর সাথে শত্রুতা থাকতে পারে না। সবাই জানা শেষের উপলক্ষে আমরা গেছিলাম যে একটু গণসংযোগ করার জন্য। ওর মধ্যে এখানে ছিল আমাদের ওই সালোয়ার বাবলা ছিল, নামাজ পড়া তখন ওরা বেরিয়েছিল। ওর মধ্যে মাছ পড়া প্রায় 8-10 জন লোক হবে, আসি ওরা তারা গুলি করছিল। এটা গুলি করার পর আমরা চিনতে পারি নাই। ওরা যখন মসজিদ থেকে বেরিয়েছিল আমরা লগে গেছি, দেখি যেখানে ফায়ারিং, 7-8টা ফায়ারিং। আমরা একটু কাপড়ে গেছি, দেখি যে আবার এখানে যে এসদুল্লাহ গুলি যখন খেয়েছে, আমরা ডরবই নিরীক্ষা করে আমরা চলে গেছি স্পটে। যখন এসদ ব্যাগ নিচ্ছি দেখি সর বা ব্লক গুলি খেয়েছে। এদিকে মুখোশ পরে সন্ত্রাসীরা আক্রমণ করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হতাহতের পরিবারের দাবি, দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
বিচার চাইভাবে এইভাবে দেশ চলি না পারে, দেশের প্রশাসন করে এই পর্যন্ত ভারতের মানুষ নাকি এই গ্রুপে রেহান গ্রুপ। এই হামলায় এরশাদ উল্লাহ টার্গেট ছিলেন না বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। একই সাথে হামলায় জড়িতদের ব্যাপারে ধারণা পাওয়া গেছে বলেও জানান তিনি। দ্রুতই অভিযান শুরু হবে। আমরা আরও ফার্দার এটা তদন্ত করব, তবে প্রাথমিকভাবে আমরা কিছু অনুমান করছি যে কারা করেছে কাজটা। এরশাদুল্লাহ সাহেব ওনার এদের টার্গেট ছিলেন না, টার্গেট যে ছিল সে মারা গিয়েছে সরোয়ার বাবু। সকল ভোটার এবং সকল প্রার্থীকে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো যে ওনারা যাতে নির্বাচনের ব্যাপারে আরও উৎসাহ এবং উদ্দীপনা নির্বাচনের ক্যাম্পেইনে ওনারা গুলিবিদ্ধ এরশাদুল্লাহ শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। গণসংযোগের সময় বিএনপি প্রার্থীর ওপরে হামলা ও একজনের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এমন ঘটনা উল্লেখ করে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। আর পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। চট্টগ্রাম ৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ নির্বাচনী গণসংযোগে সহিংস হামলার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আর সেই সাথে সরকার এই অপরাধমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ এবং গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় অংশগ্রহণকারীদের সকল প্রার্থী ও নাগরিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দৃঢ় অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে। এছাড়া বুধবার রাতে এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় প্রধান উপদেষ্টা অপরাধীদের শনাক্ত এবং গ্রেফতারের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছে। সকল রাজনৈতিক দল, প্রার্থী এবং তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলা হয়, আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন মর্যাদা ন্যায্যতার ভিত্তিতে হওয়ার জন্য সবাইকে শান্ত ও সংযম থাকতে হবে। এদিকে চট্টগ্রামের রাউজানে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে 4 যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাতে ঠিক 11:15টায় রাউজান উপজেলার 7 নং ওয়ার্ডের কুয়াপাড়া গ্রামের চৌধুরী পাড়ায় এই ঘটনা ঘটে। আহতরা বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, গুলি করে একটি গাড়িতে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত 4 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত 4 জনই বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে রাউজানে। আর 5ই আগস্টের পর 17টি খুনের ঘটনায় এই পর্যন্ত নিহত হয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্তত 12 জন নেতাকর্মী। জাপানে কর্মক্ষম লোকের সংখ্যা ক্রমাগত যেন কমছে। তীব্র শ্রমিক ঘাটতি, আর এই ঘাটতি পূরণে বিভিন্ন ক্যাটাগরিতে বিদেশি শ্রমিক নিয়োগ দিচ্ছে দেশটি। আর এতে করে বাংলাদেশি যারা কর্মী আছেন তাদেরকে কর্মী পাঠানো বা তাদের যাওয়ার যে সুযোগ এবং চাহিদা উভয়ই যেন বাড়ছে। মধ্যপ্রাচ্যের বাজার যখন সংকুচিত হয়ে আসছে, তখন জাপান এই সম্ভাবনার দুয়ার খুলে দিল। তবে দেশটির কর্মী পাঠানোর ক্ষেত্রে ভাষাগত দক্ষতা অর্জনই বড় চ্যালেঞ্জ। আর সরকারি বেসরকারি পর্যায়ে জাপানিজ প্রশিক্ষণ নিয়োগ এবং বাংলাদেশি প্রশিক্ষণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করার তাগিদ সংশ্লিষ্টদের। বিস্তারিত তথ্যপত্র তুলে ধরছেন কামরুল হাসান জনি। জাপানে একদিকে কমছে জন্মহার, অন্যদিকে বাড়ছে বয়স্কদের সংখ্যা। এতে করে কমছে কর্মক্ষমদের সংখ্যা। 2040 সাল নাগাদ দেশটিতে শ্রমিক ঘাটতি 1,10,00,000 ছাড়িয়ে যেতে পারে। ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নিয়োগ দিতে চায় দেশটি। টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম TITP ও বিশেষ দক্ষতা সম্পন্ন কর্মীর আওতায় আগামী 5 বছর এই কর্মী নিয়োগ প্রক্রিয়ার পরিকল্পনা দেশটির। ইতোমধ্যে 3 ধাপে 26,000 কর্মী নিয়োগের ঘোষণাও দিয়েছে তারা। জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ঘুরেও দেখা গেল তরুণদের জাপান যাত্রায় আগ্রহ। জাপান যাওয়ার জন্য একটু আগ্রহী আর কি।
ওইখানে গেলে ভালোভাবে লাইফটা সেটেল করতে পারবো। জীবনযাপন আমাদের যেভাবে করতে হবে সেটা তারা এখান থেকে শেখানোর চেষ্টা করে। জাপানে যাওয়ার জন্য যে একটা এনভায়রনমেন্ট দরকার, যে এনভায়রনমেন্টের সাথে আমরা ম্যাচ হচ্ছে আস্তে আস্তে। দক্ষ শ্রমিকের ক্ষেত্রে ভাষা, কারিগরি শিক্ষা, পেশাগত দক্ষতা, শারীরিক যোগ্যতা, শিষ্টাচার ও সংস্কৃতির উপর মূল্যায়ন করে জাপান। কাজের ভিসা বা শিক্ষার্থী ভিসায় জাপান যাওয়ার প্রথম ও প্রধান শর্ত জাপানিজ ভাষায় দক্ষতা অর্জন। জাপানে আসার ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা হচ্ছে ভাষা। আপনি যদি জাপানি ভাষায় দক্ষতা অর্জন করেন তাহলে জাপান আপনার জন্য অবারিত। জাপানের ইমিগ্রেশন অথরিটির সাথে G2G আরও আমাদের সমন্বয় সাধন করে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত শিক্ষার্থী বাড়লেও যোগ্য প্রশিক্ষক না পাওয়ার অভিযোগ রয়েছে। সাবেক জাপান প্রবাসী ও সাধারণ মানের প্রশিক্ষক দিয়ে চলছে বহু প্রতিষ্ঠান। এতে করে জাপান যাওয়ার প্রয়োজনীয় যোগ্যতা অর্জনে ব্যর্থ হন অনেকে। সময় দেখে যে আমাদের নেটিভ ট্রেনার প্রত্যেকটা টিটিসিতে দেওয়া সম্ভব হয় না, পাশাপাশি এক্সপার্ট ট্রেনাররাও কিন্তু লোকাল প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু তারা কিন্তু কাজ করতে চায় না। গত 3 বছরে জাপানে মিয়ানমার, নেপাল ও ইন্দোনেশিয়ার কর্মী বৃদ্ধি পেলেও তুলনামূলক কর্মী বাড়েনি বাংলাদেশের। জাপানের ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সির পরিসংখ্যান বলছে 2024 সাল শেষে জাপানে প্রবাসী বাংলাদেশের সংখ্যা প্রায় 35,000। এর মধ্যে 10,000 রয়েছেন শিক্ষার্থী ভিসায়। গত বছর জুলাই থেকে চলতি বছরের মে পর্যন্ত একটি প্রতিষ্ঠান 30 জনের মতো কর্মী পাঠাতে সক্ষম হলেও বেশিরভাগ প্রতিষ্ঠান চাহিদা পাওয়া সত্ত্বেও বছর শেষে 10 ভাগের 1 ভাগ কর্মীও পাঠাতে পারেনি। আগে ধারণা করা হয়তো যে তারা হয়তো বিদেশ চলে গিয়ে অন দ্য জব তারা জিনিসটা শিখবে এবং সেই হিসাবে তারা কাজটা করবে, কিন্তু এখন সারা পৃথিবীতেই কিন্তু এই জিনিসটা একটা ধরেন যে কম্পিউটার বা এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে কিন্তু সাধারণ শ্রমিকের ডিমান্ডটা দিন দিন কমে যাচ্ছে এবং দক্ষতার প্রতি জোর দেওয়া হচ্ছে। জাপানে কর্মী নিয়োগ সংক্রান্ত সমস্যা নিরসনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জাপান সেল গঠন করা হয়েছে। তবে এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা ক্যামেরায় কথা বলতে রাজি হননি। জাপান থেকে অভিজ্ঞ প্রশিক্ষক এনে দেশের প্রশিক্ষকদের দক্ষতা উন্নয়নে দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণের পরামর্শ দিয়েছে টোকিও বাংলাদেশ দূতাবাস। সরকারি তালিকাভুক্ত এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগের তাগাদাও তাদের। কেবল ঢাকাতেই জাপানি ভাষা শিক্ষার এ ধরনের প্রতিষ্ঠান আছে প্রায় 300টির মতো। বাড়ছে সেখানে শিক্ষার্থী বিষয় আবেদনের সংখ্যা। তবে শ্রমবাজার সম্প্রসারণের জন্য জাপানের শ্রমিক ব্যবস্থা বিশ্লেষণের উপর জোর দিতে হবে বাংলাদেশের। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। ঝালকাঠির 2 গুরুত্বপূর্ণ নদীর মধ্যে একটি সুগন্ধা এবং আরেকটি বিষখালী। একসময় দেশি মাছের ভাণ্ডার এই দুটি নদী এখন মাছশূন্য। নদীর বুক ফাঁকা, জেলেদের জীবিকা অনিশ্চিত। মৎস্য বিভাগ যদিও বলছে দূষণ, নাব্যতা হ্রাস, অবৈধ জাল আর ডুবোচরের কারণেই কমছে মাছের প্রজনন। আলামিন তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। কয়েক বছর আগেও ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী ছিল দেশীয় মাছের স্বর্গরাজ্য। বর্ষা হোক বা শীত, ইলিশ, রুই, কাতলা, টেংরা, বোয়াল, আইর সব মাছই ছিল প্রাচুর্য। জেলে পাড়ায় ছিল প্রাণের ছোঁয়া, ভেসে আসতো মাছ বিক্রির হাকডাক। কিন্তু এখন আর সেই দিন নেই। শিল্প বর্জ্য ও প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে নদীর পানি, নষ্ট হচ্ছে মাছের প্রজনন ক্ষেত্র। অসচেতনভাবে অবৈধ কারেন্ট জাল ব্যবহারের ফলে কমে যাচ্ছে মাছের স্বাভাবিক বংশবিস্তার। নাব্য কমে গড়ে উঠেছে ডুবোচর, বদলে যাচ্ছে পানির প্রবাহ, থেমে যাচ্ছে নদীর প্রাণচাঞ্চল্য। ভোর থেকেই জেলেরা নেমে পড়েন নদীতে। জাল ফেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফিরতে হচ্ছে খালি হাতে। জেলেদের হতাশা আর জালের ফাঁকা চিত্র যেন বলে দেয় নদীর দুঃখের গল্প। আগে এইভাবে এই সময় অনেক দেশি মাছ থাকতো, কিন্তু এখন দেশি মাছ বলতে গেলে নাই বললেই চলে। নদীর পরিস্থিতি ভালো না, মাছ আনাজ পাই না। ঠিক আছে, যে 15-20 দিন হইতে জাল বাইতে আছে, কোনো মাছ নাই। আগে তো অনেক মাছ পাইতাম, ইলিশে মাছ, ট্যাংরা মাছ, পাঙ্গাস মাছ, অনেক কিছু পাইতাম। এখন কোনো মাছই নাই। ওই যে চরগড়া, এবার বাদা জাল, এই সব পাতে এই জন্য ছোট ছোট মাছ মাইরে ফেলায়। এই জন্য আমরা দেশীয় প্রজাতি কোনো মাছ পাই না। গন্ধা বিষখালী নদীতে বর্তমানে এখন যে পর্যায়ে আছে, কোনো মাছ নদীতে নাই। আর
অভিযানের আগে মৌসুমী জেলেরা যা 2 সাইড হয়েছিল সব মারি ফেলাইছে। দেশি মাছের চাহিদা আছে কিন্তু আমাদের বাজারে তেমন ওটা আসে না, এই জন্য আমরা চাষের মাছটা বিক্রি করি, যেমন পাঙ্গাস মাছ, রুই, কাতল, তেলাপিয়া ইত্যাদি। এদিকে মাছের প্রজনন বাড়াতে কৃত্রিম প্রজনন, নিষেধাজ্ঞা এবং নদী খননের মতো পদক্ষেপ নেওয়ার কথা জানান মৎস্য কর্মকর্তা। অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরে এবং বিভিন্ন ধরনের অবৈধ ক্ষতিকর জাল দিয়ে মাছ ধরে এই মাছের বংশ নষ্ট করছে। এই বিষয়ের উপরে মৎস্য অধিদপ্তর কর্তৃক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে অভয়াশ্রম, মাছের প্রজনন ক্ষেত্রগুলি আমরা রক্ষা করছি। এর মাধ্যমে আমরা চেষ্টা করছি যেন নদীতে তার আগের মাছের অবস্থা ফিরে আসা যায়। এই নদীগুলো শুধু প্রাকৃতিক সম্পদ নয়, উপকূলীয় হাজারো মানুষের জীবন ও জীবিকার আশ্রয়। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে হারিয়ে যাবে দেশি মাছ, আর নিঃশেষ হবে নদীপাড়ের মানুষের স্বপ্ন। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। চাঁপাইনবাবগঞ্জে একদিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 30 টাকা। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। আর বিস্তারিত জানাতে শহরের নিউ মার্কেট থেকে যুক্ত আছেন সোহান মাহমুদ। সোহান, আপনার মাধ্যমেই জানতে চাই আসলে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ কি এবং ব্যবসায়ীরা বা কি বলছেন, সরবরাহ সংকট তৈরি হয়েছে কিনা? অনেক একদিনের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের দাম কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। গত একদিন আগে চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজ বিক্রি হচ্ছিল 60 থেকে 70 টাকা, যা আজকে 110 টাকায় গিয়ে ঠেকেছে। আমরা এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন আসলে এই বাজারের সরবরাহ কমে যাওয়ার কারণে এই পেঁয়াজের ঊর্ধ্বমুখী। আমরা কথা বলেছিলাম সোনা মসজিদ স্থলবন্দর, এখানকার স্থলবন্দর দিয়ে ভারত থেকে কোনো পেঁয়াজ আমদানি হয়নি, সেই ক্ষেত্রে এই সংকট সৃষ্টি হয়েছে বাজারে। এখানকার ব্যবসায়ীরা বলছেন গতকালকেও তারা এই পেঁয়াজ বিক্রি করেছেন 60 থেকে 70 টাকা, যা আজকে 110 টাকায় বিক্রি হচ্ছে। এখানকার ব্যবসায়ীরা এবং এখানকার ক্রেতারা বলছেন যেহেতু সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বেশিরভাগ পেঁয়াজ এখানে সরবরাহ হয়, সেখানকার আমদানি কমে যাওয়ার কারণে মূলত এই সংকট সৃষ্টি হয়েছে, ভোক্তাদের মধ্যে অস্বস্তি দেখা দিচ্ছে। আমরা কয়েকজন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম, এখানে যারা পেঁয়াজ চাষ করেন তাদের সঙ্গে কথা বলছিলাম। যারা পেঁয়াজ চাষ করেন তারা বলছেন এর আগে যে পেঁয়াজগুলো তারা বিক্রি করে দিয়েছেন সেগুলো মূলত একটি সিন্ডিকেটের হাতে চলে গেছে। এই সিন্ডিকেটরা আসলে কৃত্রিম সংকট সৃষ্টি করে এই পেঁয়াজের দাম বাড়াচ্ছেন বলে আমাদেরকে জানাচ্ছেন এখানকার চাষিরা বলছেন আসলে পেঁয়াজ সরবরাহ তারা ইতিমধ্যেই করে ফেলেছেন, যেগুলো ছিল তাদের এই পেঁয়াজগুলো মূলত সংরক্ষণ করতে পারছেন না, পচে যায়, এই জন্য মূলত তারা বিক্রি করে থাকেন। তারা চাষ করে অত্যন্ত এই পেঁয়াজগুলো মূলত কিছু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জমিয়ে রেখেছেন, এই পেঁয়াজগুলো তারা বাজারে ছাড়ছেন না, এই পেঁয়াজগুলো তারা দোকানদারের। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে সেখানকার পেঁয়াজের বাজারে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী সোহান মাহমুদ। মৌসুম আসলে মৌসুমে যে সমস্ত শাকসবজি আছে সেই সমস্ত শাকসবজি চাষ করতে দেখা যায় কৃষকদের, তবে একেবারে ব্যতিক্রমী বলতে গেলে শীতকালীন শাকসবজি উৎপাদন না করেই শুধু সবজির চারা চাষ করছেন যশোরের আব্দুলপুরের কয়েকশো কৃষক, এবং বিশেষ ব্যবস্থাপনায় প্রায় 30 কোটি উন্নত মানের সবজির চারা উৎপাদন হচ্ছে এখানে, যার বাজার মূল্য 25 কোটি টাকারও বেশি। আর এখানকার উৎপাদিত সবজি চারা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। বিস্তারিত তুলে এনেছেন রিপন হোসেন প্রতিবেদনে। যশোরের চৌগাছা সড়কের আব্দুলপুর গ্রামের রাস্তার দুপাশে দেখা মেলে পলিথিনে ঢাকা সবজি বীজতলার। প্রতি বছর আষাঢ় মাস থেকে বিশেষ ব্যবস্থায় বীজতলা প্রস্তুত করে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন, মরিচ সহ বিভিন্ন সবজির বীজ বপন করেন এই গ্রামের কৃষকরা। এরপর ওই বীজ অঙ্কুরোদ্গমের মাধ্যমে চারা গজালে তা পরিচর্যা করে 1 মাস বয়সে তুলে দেন অন্য কৃষকদের হাতে।
আব্দুলপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম 2 বিঘা জমিতে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন সহ বিভিন্ন জাতের চারা উৎপাদন করেছেন। 6 মাসে চারা উৎপাদনে তার খরচ হয় 20 থেকে 25 লাখ টাকা, যার বিপরীতে 30 থেকে 35 লাখ টাকার চারা বিক্রির আশা তার। আসলে এতে তো ব্যয়বহুল খরচ হয়, এই খরচটা সেভ করার জন্য আপনার কৃষকরা আমাদের কাছ থেকে নেয়, আমরা তারা যা বাড়িতে ফেললে যা খরচ হয় তার প্রায় হাজারে আপনার 300-400 টাকা কমে আমরা এটা আর কি তাকে দিই। অনলাইনে আমাদের পেজ খোলা আছে, এইতে আমাদের অর্ডার দেয়, আমরা চিটাগাং পর্যন্ত দিই, আপনার দিনাজপুর, রংপুর, সিলেট, বগুড়া এসব সাইটেও চলে যায়। এখানে উৎপাদিত চারা ঝিকরগাছা, গদখালি, নাভারন, চৌগাছা সহ পার্শ্ববর্তী জেলার কৃষক ও সবজি চারার পাইকারি ব্যবসায়ীরা ক্রয় করে নিয়ে যান। এবছর চারার দাম কম বলে জানান চারা উৎপাদনকারীরা। বর্তমানে বাজারে মানভেদে প্রতি হাজার ফুলকপির চারা বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকায়, 500 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে বাঁধাকপির চারা এবং টমেটো ও বেগুনের চারা বিক্রি হচ্ছে 1000 থেকে 3000 টাকায়। মানে যত রকম জাতের চারা আছে সব চারা আমরা এখানে উৎপাদন করি। এখানে 20 খোলা আছে, 20 খোলা দেখে শুনে নিতে পারে। সব কেয়ারিং খরচ বাদ দিয়ে 1,05,000 টাকা লাভ হবে বলে আশা করি। এখানে চারাটা খুব ভালো হয় আর মজবুত হয় চারাটা। আমরা এখান থেকে চারা নিলে কোনো দিন ঠকি না। মানসম্মত চারা উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রযুক্তি ও কারিগরি সহায়তার পাশাপাশি কৃষকদের বাজার ব্যবস্থা সহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এ কৃষি কর্মকর্তা। উপজেলা কৃষি অফিস থেকে তাদের বিভিন্ন সময় আমরা চারা উৎপাদনের উপরে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমাদের যারা ভালো চাষি আছে তাদেরকে আমরা বিভিন্ন সময় পুরস্কারের আওতায় এনে তাদেরকে উৎসাহ প্রদানের কাজটি আমাদের চলমান রয়েছে। যশোরে 40 বিঘা জমিতে বিভিন্ন সবজির বীজ রোপণ করেন কৃষকরা, যা থেকে 30 কোটি চারা উৎপাদন হয় এবং এসব চারার বাজার মূল্য দাঁড়ায় প্রায় 25 কোটি টাকায়। এখন যশোর। দেশে প্রতিনিয়ত বাড়ছে পারিবারিক সহিংসতা। আইন আর সালিশ কেন্দ্রের সবশেষ পরিসংখ্যান বলছে গেল 9 মাস পারিবারিক কলহে প্রাণ হারিয়েছে 456 জন, আর যা 2024 সাল থেকেও প্রায় 13% বেশি, যেখানে 169 জন নারীকে হত্যা করেছে তার স্বামী নিজেই। পুলিশের তথ্য মতে শুধু রাজধানীতেই প্রতি মাসে পারিবারিক সহিংসতায় হত্যা মামলা করেছে 20 থেকে 22 জন। জমি নিয়ে বিরোধ, সামাজিক মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ক আর পারিবারিক মূল্যবোধের অভাবে ঘটছে সহিংসতা বলছে সমাজ আর অপরাধ বিশেষজ্ঞরা। আতিক সমাজের ক্যামেরায় বিস্তারিত তথ্যপত্র জানাচ্ছেন মেহরাব সুমন। বাবাকে হত্যার পর ছেলেকে বাঁচাতে অপহরণের নাটক সাজায় মা ছেলে মিলে। সন্ধ্যার পরে কলো যে হয় এই ছেলেটা ওই তার বাপরে কুবাইছে, পরে চাকু হাতে, বটি হাতে, গায়ে রক্ত, পরে বের হয়ে গেছে। শুধু একটি ঘটনা নয়, প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে এমন পারিবারিক হত্যাকাণ্ড। দীর্ঘ 3 বছর প্রেমের পর বিয়ে করেন মোটর মেকানিক জুনায়েদ। বিয়ের পর জানতে পারেন তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। তখন স্ত্রীকে হত্যার পর নিজে করেন আত্মহত্যা, আর জোয়ার টাকা চাইলে দিতে অস্বীকৃতি জানালে বাবা মাকে নৃশংসভাবে হত্যার পর ঘরের মেঝেতেই মাটি চাপা দেয় ছেলে। তার ওয়াইফকে হত্যা করার পর নিজেও সে সুসাইড করে। পরে সকালে দোকানে না আসাতে আমরা বাসায় গিয়ে দেখি যে দরজা খুলতেছে না। ছেলেটা বটি এক হাতে ছুরি নিয়ে নামছে, ওই অবস্থায় নামছে করে মানুষের ভয়ে ওনার কাছে যেতে পারেনি। ভালোবাসা, বিশ্বাস আর রক্তের সম্পর্কের বন্ধনে ফাটল ধরাচ্ছে হিংসা, অবিশ্বাস আর প্রতিশোধ। গত 9 মাসে দেশে 456টি পারিবারিক হত্যার ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় প্রায় 13% বেশি। এর মধ্যে স্বামীর হাতেই প্রাণ হারিয়েছে অন্তত 169 জন নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ক, জমি নিয়ে বিরোধ এবং জুয়া আর মাদকাসক্তির টাকার লেনদেন এখন পারিবারিক সহিংসতার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র রাজধানীতে প্রতি মাসে প্রায় 20 থেকে 22 জন পারিবারিক হত্যাকাণ্ডের শিকার বলে জানান পুলিশ। গড়ে 20 থেকে 22টির মতো খুনের ঘটনা সংঘটিত হয়। এর মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ অবশ্যই পারিবারিক বা দাম্পত্য কলহের জের ধরে ঘটে থাকে।
সম্পর্কে যখন সচেতন হবে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক অসচ্ছলতা আর সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারেই বাড়ছে পারিবারিক সহিংসতা। এছাড়া মূল্যবোধের অবক্ষয় আর বিচারের দীর্ঘসূত্রিতাকে বড় কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। বর্তমানে পারিবারিক সহিংসতা বৃদ্ধির মূল কারণ যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে পুরুষতান্ত্রিক যে একটা প্রভাব আছে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে, এটার একটা প্রভাব। আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা খারাপ ব্যবহার। যে ধরনের নীতি নৈতিকতার কিংবা যে ধরনের আস্থার, শ্রদ্ধার, সম্মানের সম্পর্ক থাকা দরকার, এই জায়গাগুলোতে যথেষ্ট ঘাটতি আছে। সামাজিক আন্দোলন, পারিবারিক শিক্ষা আর ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার পরামর্শ ধর্মীয় নেতার। পারিবারিক শিক্ষা এর সাথে ধর্মীয় শিক্ষা, যদি মোরাল এডুকেশনকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, যখন দিনের এই শিক্ষা মানুষের ভিতরে চলে আসবে, তখন ওই সমাজটা শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তার বাঁধনে পরিণত হয়ে যাবে। এছাড়া পরিবারের সঠিক মূল্যায়ন আর বোঝাপড়ার মাধ্যমে সহিংসতা কমানো যেতে পারে বলে মনে করেন এই সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ। পরিবারকে আরো জুৎসই, আরো সময় উপযোগী করার জন্য পরিবার ভিত্তিক সেবা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে চালু করা, এই তিনটি ব্যবস্থা যদি চালু করা যায়, যথাযথভাবে চালু করা যায়, তখন এই পারিবারিক সহিংসতা বা সংঘাত সহিংসতার প্রসঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। মানুষ সামাজিক জীব, সমাজের প্রয়োজনেই গড়ে ওঠে পরিবার। এই পরিবার থেকে যখন ব্যক্তি স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়া হয়, তখন শুরু হয় পারিবারিক কলহ, সমাজ হয় নষ্ট। এ নষ্ট সমাজ থেকে মুক্তি পেতে দরকার মূল্যবোধ সম্পন্ন পারিবারিক ও নৈতিক শিক্ষা, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। মেহরাব সুমন, এখন, ঢাকা। চন্দনেশ পাহাড়, বঙ্গোপসাগর কিংবা কর্ণফুলী নদী, এই তিন ঘিরে চট্টগ্রাম শহরকে কল্পনা করা হলেও মূলত ইতিহাসের পাতা উল্টালে জলাধারের নগর হিসেবে পাওয়া যাবে চট্টগ্রামকে। প্রকৃতির রূপ আর পাখির ঝাঁকে ধরা দিত একসময়কার ভালোবাসার এই শহর, কিন্তু অপরিকল্পিত উন্নয়নের ডামাডোলে এখন হারিয়ে গেছে তার জৌলস। সিডিএ যদিও বলছে 2 দশকে এই নগরের দৃশ্যপট থেকে হারিয়ে গেছে প্রায় 40% পুকুর, দিঘি। বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরছেন ফাইসাল করিম। দিঘির বুকে শান্ত জলের মায়াবী খেলা, শীতল হাওয়া শরীরে দোলা দিয়ে জুড়িয়ে দেয় মন। ক্লান্ত পথিক, তৃষ্ণার্ত পাখির দল বা তপ্ত নাগরিক এই জলের সাথে হৃদয় মেলায়। প্রকৃতি যখন উষ্ণ, এই শহর যখন বিষণ্ণ কিংবা মানুষ যখন ক্লান্ত, তখন এই জল হাওয়া যোগায় বেঁচে থাকার গান। সাগর, পাহাড় আর নদীর শহর হিসেবে পরিচিতি থাকলেও একসময় ইতিহাসের পাতায় জলাধারের নগর হিসেবে খ্যাতি ছিল এই মায়াবিনী চট্টগ্রামের। সম্ভ্রান্ত জমিদার, ধনাঢ্য ব্যবসায়ীর উদ্যোগ কিংবা রেলের বিকাশে যেখানে প্রাণ সঞ্চার করেছিল এমন অসংখ্য দিঘি নয়তো জলাধার, যেসব ঘিরে শাপলা শালুকের হাসি, পাখিদের কলকাকলি, নয়তো জলের হৃদস্পন্দনে মানুষ খুঁজে পেত প্রকৃতির সাথে তার বন্ধুত্ব। শহরের মানচিত্রে ভালোবাসা আর প্রশান্তির এমন প্রায় 5000 জলাধার একসময় খুঁজে পাওয়া গেলেও সেসবের অনেকগুলোই আজ হারিয়ে যাওয়া সোনালী অতীত। নগরের হারিয়ে যাওয়া জলাধার নিয়ে সরকারি বিভিন্ন সংস্থার ভিন্ন রকম তথ্য থাকলেও উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মকর্তা বলছেন 50 বছরে নগর থেকে হারিয়ে গেছে অন্তত 35% জলাধার। সিটি কর্পোরেশন এলাকার ভিতরে আমরা পিএস অনুযায়ী 4600টা পুকুর ছিল, বর্তমানে আমরা পেয়েছি 2954টা পুকুর আমাদের, এবং এই 2954 পুকুর আমাদের অবশ্য সংরক্ষণের তালিকায় আছে। এগুলো যাতে ভবিষ্যতে কোনোভাবে যেন ভরাট হতে না পারে সে নির্দেশনা আমাদের মাস্টার প্ল্যানে থাকবে। ছোট হয়ে আসা এই তালিকায় কোনো মতে দম ফেলছে ভেলুয়ার দিঘি, আসকার দিঘি, খাজার দিঘি, বলুয়ার দিঘির মতো মাত্র 28টি দিঘি। ইতিহাসবিদ ও গবেষকদের মতে এগুলোর নামকরণ হতো খননকারী তার বংশ বা প্রিয়জনের নামে। এসবের সাথে জড়িয়ে আছে লোকগাথা, যুদ্ধের ইতিহাস বা নানা কল্পকাহিনী। একসময়ের সবুজ চট্টগ্রামের উষ্ণতা নিয়ন্ত্রণের পাশাপাশি এক একটি জলাধার ছিল জীবন্ত বাস্তুতন্ত্র। সেসবে দল বেঁধে নামতো পাখি, খেলা করত নানা রকম মাছের ঝাঁক, আশপাশের গাছগাছালি ঘিরে তৈরি হতো বিপুল অক্সিজেনের উৎস। এসব জল আর প্রকৃতি হত্যায় নগরের একদিকে বেড়েছে জলাবদ্ধতা, অন্যদিকে তাপমাত্রা। আমরা ছোটবেলায় আজকার দিঘিটা ছিল একদম পানিতে ভরপুর থাকতো, রাস্তা থেকে দেখা যেত। আমরা যখন স্কুল থেকে ফিরতাম তখন ওইখানে পাড়ে বসতাম এবং একটা ঠান্ডা বাতাস আসতো। এক হচ্ছে আমাদের মুনাফার প্রতি লোভ, আরেকটা হচ্ছে যে নগরের যে সত্যিকার চেহারা, নগরের যে সত্যিকার যে উপাদানগুলো, এগুলোর যে গুরুত্ব, এটা বুঝতে না পারা।
এইসব কারণে আমরা এই সবগুলো আমাদের অজান্তেই আমরা আমাদের শহরকে নিজেরা ধ্বংস করে দিচ্ছি। জলাধার সংরক্ষণ করতে হবে। এই জলাধার সংরক্ষণের আইন আছে, কিন্তু এটার সুনিপুণ বাস্তবায়ন নাই। নগরের নতুন মাস্টার প্ল্যান আর কর্পোরেশনের পরিকল্পনায় জলাধার রক্ষা ও উদ্ধার গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের মেয়র এসব দিঘি জলাধারকে নান্দনিক পরিকল্পনায় সাজানোর ঘোষণা দিলেও বাঁধ সাধছে দখল ও সহযোগিতার অভাব। রাজঘাট দিকের পাড়ের ব্যাপারে এখনও কথাবার্তা চলছে ফার্নিচারের দোকানদারের সাথে। তারা আমাদের সাথে যদি একসাথে আমাদের যে কথাবার্তার মাধ্যমে তারা যেটা ছেড়ে দিতে এখনও রাজি হচ্ছে না, ছেড়ে দিলে ইনশাল্লাহ আমরা সেটা একটা সুন্দর একটা ওয়াকওয়ে এবং দৃষ্টিনন্দন একটা স্থানে পরিণত করব। এত দখল দূষণের মাঝে ঐতিহাসিক লালদিঘি তৈরি করেছে ব্যতিক্রমী উদাহরণ। এ দিঘি ও পার সংরক্ষণের কারণে চারপাশে প্রতিদিন শ্বাস নেয় কিংবা প্রশান্তিতে হেঁটে বেড়ায় নগরবাসী। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। একবেলা পাঠদান আর একবেলা মজুর ভিত্তি, এভাবেই বছরের পর বছর বেতন ছাড়াই পাঠদান করে যাচ্ছেন পঞ্চগড়ের নন এমপিও শিক্ষকরা। সংসারের অভাব অনটনে প্রশ্ন উঠেছে তাদের মানবতার জীবনযাপনে, শিক্ষার গুণগত মান এবং বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের গল্প। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। এই প্রতিষ্ঠান থেকে আমার জীবনটাই আমি নষ্ট করে ফেললাম। আমি 1994 সালে যখন আমি রিটায়ার্ড হয়ে গেলাম, খালি হাতে রিটায়ার্ড হয়ে গেলাম। এভাবে জীবনের ক্ষয়ে যাওয়া অমূল্য সময়ের কথা বলছিলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টোকরাভাষা ইসলামিয়া একরামিয়া মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক তহিদুল ইসলাম। এলাকায় তিনি সোনা মাস্টার নামে পরিচিত। অবসরে যাওয়ার আগ পর্যন্ত 3 দশক ধরে বেতন ছাড়াই পাঠদান করেছেন শিক্ষক তহিদুল ইসলাম। প্রতিষ্ঠানটি এমপিভুক্ত না হয়ে এখনো মেলেনি পেনশন। রাতে হাট পাহারা দিয়ে উপার্জিত 1-150 টাকায় চলে তার অভাবের সংসার। ঠিক এমন অভাব নিয়ে সীমাহীন কষ্টে মারা গেছেন একই মাদ্রাসার 2 শিক্ষক। বাকিরা কেউ দিনমজুরি, কেউ ক্ষুদ্র ব্যবসা করে টিকিয়ে রেখেছেন শিক্ষার আলো। এখানে তো বিল বেতন নাই। দীর্ঘদিন কর্মরত থাকার পরে আমি কৃষিকাজ পাশাপাশি মাছ চাষ করি। প্রতিষ্ঠানে কেউ দেখে না, কত সরকার শুধু আশ্বাস দিয়ে যায়, কিন্তু কেউ বিল বেতন দেয় না। সব যোগ্যতা থাকা সত্ত্বেও পাঠদানের অনুমতির 2 যুগ পার হলেও এমপিভুক্ত হতে পারেনি প্রতিষ্ঠানটি। এতে ব্যাহত হচ্ছে মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীরা বঞ্চিত সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। নেই স্বাস্থ্যসম্মত টয়লেট, এমনকি সুপেয় পানির ব্যবস্থাও। আমাদের স্কুলে টিউবওয়েল নেই, নাই একটা বাথরুম, কমন রুম নেই। আমাদের পার্শ্ববর্তী যে স্কুলগুলো আছে, বালিকা উচ্চ বিদ্যালয়, তারপরে হাই স্কুলগুলো, ওরা সব রকমের ফেসিলিটিস পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। 2 জন শিক্ষক আমাদের মারা গেছে, একজন শিক্ষক বিনা বেতনে রিটায়ার্ড হয়ে গেছে। এভাবে করে অনেক শিক্ষক এখানে চরম দৈন্যদশার মধ্যে দিনাতিপাত করতেছে। আজও আমরা প্রতিষ্ঠান 8-10 জনে ধরে আছি। প্রতিষ্ঠানটা বহুদিন থেকে আছে, প্রায় 40 মতো হবে। তখন থেকে মনে করেন যে মাস্টারগুলো এইভাবে চলতেই আছে, কোনো বিল বেতন কোনো কিছু নাই। শিক্ষা প্রতিষ্ঠানটাকে এমপিওভুক্ত করা যায়, তাহলে শিক্ষকদের একটা মানবত জীবন থেকে উন্নতি হবে। শুধু এই শিক্ষা প্রতিষ্ঠান নয়, পঞ্চগড়ের 91টি বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের একই চিত্র। অনেক প্রতিষ্ঠান সব শর্ত পূরণ করেও 2 দশকেরও বেশি সময় ধরে এমপিওভুক্ত হতে পারেনি। বছরের পর বছর বিনা বেতনে পাঠদান করছেন শত শত শিক্ষক। 30 জন শিক্ষক কর্মচারী রয়েছে, তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। খুবই মানবতার জীবনযাপন করতেছে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ার কারণে। নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন তাদেরকে তাদের এই মানবেতর জীবনযাপন থেকে উদ্ধার করার লক্ষ্যে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরেজমিনে তদন্ত করে দ্রুত এমপিওভুক্তির আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। এই প্রতিষ্ঠানগুলো সরেজমিনে তদন্ত করে যদি এই প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত করার যোগ্যতা থাকে, তাহলে অতি শীঘ্রই এমপিভুক্ত করে তাদের একটা ন্যূনতম জীবন জীবিকার একটা পথ নির্বাহের একটা ব্যবস্থা দেওয়া হোক। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পক্ষপাত আর প্রশাসনিক জটিলতায় দিনের পর দিন ঝুলে আছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি। শিক্ষার আলোয় যারা জাতিকে আলোকিত করবে, তাদেরই ঘর এখন অন্ধকার, অভাব অনটনে ভরা। জীবনের শেষ মুহূর্তে এসে কবে আলো আসবে, কবে পাবেন বেতন, সেই আশায় বুক বেঁধে আছেন শত শত শিক্ষক। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নগর প্রশাসনের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। দলের নেতৃত্ব দেবেন 5 নারী সদস্য। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্ক সিটির কুইন্সবোরোর
ফ্লাশিং মিডোস করোনা পার্কে সভাপতি দলের সদস্যদের নাম ঘোষণা করেন মামদানি। সাবেক ফেডারেল ট্রেড কমিশনের সহসভাপতি লিনা খান সহ এই দলে রয়েছেন সাবেক ডেপুটি মেয়র মারিয়া টোরেস প্রিঞ্জার, ওয়ে অফ নিউ ইয়র্ক সিটির প্রধান প্রেস বনেলা, স্বাস্থ্য এবং মানব সেবার সাবেক ডেপুটি মেয়র মেলানি হার্টগজ। দলের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে সেখানে কাজ করছেন এলেনা লিওপোল্ডো। ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 7টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 18টি জেলায় 243টির মধ্যে 121টির বিধানসভা আসনে ভোট দিচ্ছেন বিহারবাসী। নির্বাচনে ফুল লড়াই দিতে যাচ্ছে ক্ষমতাসীন এনডিএ এবং বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের মহাজোট বন্ধনের মধ্যে। প্রথম দফার ভোটে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আরজেডি প্রধান লালু প্রসাদের ছোট ছেলে বিহার বিরোধী দলের নেতাসহ তেজস্বী যাদব। অতীতে ফিলিস্তিনের স্বার্থে আঘাত লাগলেই মিত্র হিসাবে পাশে দাঁড়ানো ভারত অনেক দিন ধরে ইসরায়েলে ঘনিষ্ঠ মিত্র। আর নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে মোদি প্রশাসনের সাম্প্রতিক বাণিজ্য আর প্রতিরক্ষা চুক্তি এর বড় এক প্রমাণ। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন আর দখলদারিত্বের চলমান থাকা অবস্থার মধ্যেই তেল আবিবের সাথে বন্ধুত্ব বাড়ানোর সমালোচনায় মুখোমুখি নয়াদিল্লি। তহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। নয়াদিল্লিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতের ঐতিহাসিক এই সাক্ষাৎ 1980 সালের। 1947 সাল থেকে তৎকালীন সময় যে কোনো সংকটে সব সময় পাশে থাকায় ফিলিস্তিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল ভারত। এমনকি ইন্দিরা গান্ধীকে বড় বোন বলেও সম্বোধন করতেন তদানীন্তন প্যালেস্তানিয়ান লিবারেশন অথরিটির নেতা ইয়াসির আরাফাত। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে 2018 সালে ফিলিস্তিনের মাটিতে পা রেখে ইতিহাস গড়েছিলেন নরেন্দ্র মোদী। বরণ করে নিয়েছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাসুদ আব্বাস। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার 30 বছর পর ভারতের সরকার প্রধান হিসেবে সেই সফরেও সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছিলেন মোদী। मैंने प्रेसिडेंट अब्बास को एक बार फिर से आश्वस्त किया है कि भारत फिलिस्तीनी लोगों के हितों का ध्यान रखने के लिए वचनबद्ध है। কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞ এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর দখলদারদের হত্যা নির্যাতনের পাল্লা ভারী হয়ে উঠলেও কেবল উদ্বেগে সীমাবদ্ধ ভারত। অন্যদিকে দিন দিন নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে বন্ধুত্ব জোরালো করছে মোদী প্রশাসন। 8 সেপ্টেম্বর হওয়া দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির 2 মাস না যেতেই 4 নভেম্বর তেল আবিবে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ভারত ইসরায়েল। একই দিন নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার। পাশে থাকায় নয়াদিল্লির প্রশংসাও করেছে তেল আবিব। ইন্ডিয়া ইজ এ গ্লোবাল সুপার পাওয়ার। ইসরায়েল ইজ এ রিজিওনাল পাওয়ারহাউস। এসব বৈঠক ও চুক্তির মধ্য দিয়ে উভয়ই নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা ও সামরিক সহযোগিতার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এ অবস্থায় একদিকে ইসরায়েল সৃষ্ট ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো সেই ভারতই ইসরায়েলের সাথে বন্ধুত্বের পাল্লা ভারী করায় সমালোচনার মুখোমুখি হচ্ছে তাদের বিদেশ নীতি। এর আগে 2024 সালে আল জাজিরার একটি প্রতিবেদনেও ফিলিস্তিনের পক্ষে ভারতের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। বিশেষ ওই প্রতিবেদনটিতে দাবি করা হয়েছিল গাজায় চলমান হত্যাযজ্ঞের মধ্যে গোপনে ইসরায়েলকে মারণাস্ত্র পাঠাচ্ছে ভারত। প্রমাণ হিসেবে ইসরায়েলি ভান্ডারে ভারতের অস্ত্রের একটি ভিডিও তুলে ধরেছিল গণমাধ্যমটি। এছাড়া 2023 সালের অক্টোবরে গাজায় শুরু ইসরায়েলি হামলা বন্ধ প্রচেষ্টায় তখন জাতিসংঘে আনা 4টি বড় প্রস্তাবেও ভোটদানে বিরত ছিল ভারত। এ অবস্থায় বড় প্রশ্ন হলো, যেই ভারত একসময় ফিলিস্তিনের সবচেয়ে বড় বন্ধু হিসেবে পরিচিত ছিল, সেই দেশটি এখন ঠিক কী কারণে ফিলিস্তিনের চিরশত্রু ইসরায়েলকে কাছে টানছে? এমনকি 7 বছর আগে ঐতিহাসিক সফরে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে মোদির দেয়া আশ্বাসও প্রশ্নের মুখোমুখি। ইতিহাস বলছে 1990-এর দশকের গোড়ার দিকে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নেয়ার মধ্য দিয়ে ইসরায়েল ঘেঁষা হতে থাকে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তিধর দেশ পাকিস্তানের চেয়েও প্রতিরক্ষা শক্তিতে এগিয়ে থাকার অন্যতম কৌশল ছাড়াও নিজেদের অর্থনীতি শক্তিশালী করার স্বার্থ হাসিলে ভারত এই পথে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। দেখা মিলল 2025 সালের সবচাইতে বড় চাঁদ বা সুপারমুন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সিডনি শহরে দেখা মেলে এই সবচাইতে বড় চাঁদের।
আর শহরের বন্ডাই বিচের ওপর জলজল করতে দেখা যায় এই চাঁদকে, যার গভীর রাতে ঘন কুয়াশার মধ্যে বেইজিংয়ের আকাশেও দেখা মেলে সুপার এই মুনের। আর কুয়াশার কারণে চীনের আকাশে চাঁদকে ফ্যাকাশে লাল রং ধারণ করতেও দেখা গেছে। শেষ করছি এখন বাজার, তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, নিহত 1। অন্তর্বর্তী সরকারের নিন্দা রাউজানে 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও 4। মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সংকুচিত হয়ে আসলেও দুয়ার খুলছে জাপানে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনই বড় চ্যালেঞ্জ। নেটিভ ট্রেনার প্রত্যেকটা টিটিসিতে দেওয়া সম্ভব হয় না, পাশাপাশি এক্সপার্ট ট্রেনাররাও কিন্তু লোকাল প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু তারা কিন্তু কাজ করতে চায় না। ঝালকাঠিতে মাছশূন্য প্রধান 2 নদী সুগন্ধা ও বিষখালী। অনিশ্চিত জেলেদের জীবিকা, দূষণ নাব্যতা হ্রাস আর অবৈধ জালি প্রধান কারণ। দেশে গাণিতিক হারে বাড়ছে পারিবারিক সহিংসতা। 9 মাসে প্রাণ গেছে 456 জনের। পরকীয়া সামাজিক মাধ্যমকেই দুষছেন অপরাধ বিশেষজ্ঞরা। পারিবারিক সহিংসতা বৃদ্ধির মূল কারণ সোশ্যাল মিডিয়ার একটা খারাপ ব্যবহার। এবং চট্টগ্রামে অপরিকল্পিত উন্নয়নে 2 দশকে হারিয়েছে 40% পুকুর দিঘি। প্রকৃতি হত্যায় বেড়েছে জলাবদ্ধতা ও উষ্ণতা। সিটি কর্পোরেশন এলাকার ভিতরে আমরা পিএস অনুযায়ী 4600টা পুকুর ছিল, বর্তমানে আমরা পেয়েছি 2954টা পুকুর। এই ছিল এখন বাজার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।